নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীরা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 46তম অংশ। সারাদিন বৃষ্টি পড়েছিল। বেলা 3টে শ্মশান যাত্রীরা রওনা হলো। তখনও টিপটিপ পড়ছে, কিন্তু আর দেরি করলে রাত হয়ে যাবে। অনেকটা পথ হেঁটে যেতে হবে। দাদা গেল। আমরা 3 বোন বাড়ির সামনের চাতালে দাঁড়িয়ে দেখলাম পাহাড়ি পথ দিয়ে এঁকে বেঁকে গম্ভীর এক শোভাযাত্রা চলেছে। ফুল নিয়ে চলেছে কত লোক। মঠ থেকে পাঠানো সাদা অর্কিড ফুলের মস্ত কৃষ্টিও ছিল সেই শোভাযাত্রায়। সবার পিছনে হয়তো 50-60 জন স্থানীয় পাহাড়ি অধিবাসী, প্রত্যেকের কাঁধে ছোট এক বোঁচকা কাঠ। জিজ্ঞাসা করাতে বলল, এমন দয়ালু মানুষের চিতায় কাঠ জোগালে পূর্ণ হয়। কেন জানি মনটা একটু ভালো হয়ে গেল। ভালোভাবে কাজ সম্পন্ন করে সন্ধ্যার সময় দাদা ফিরে এলো। গরম জলে স্নান করে চোখ মুছতে মুছতে বিষ্ণু এসে বলল, রাতেও না খেলে মা কি বলতেন? যা হয় করি। তাও করতে হলো না। স্কুলের সুন্দরী অঙ্কের শিক্ষিকা নিজে ভাতে ভাত রেঁধে পাঠালেন। ওখানে উনিই একমাত্র বাঙালি টিচার ছিলেন। এমনি করে সেদিনটা কেটে গেল। এসব কোনো না কোনো সময় সকলের পরিবারেই হয়ে থাকে। নিজেদের বেলায় মন জুড়ে বসে। মনে আছে, তার পরের রবিবার ওখানকার প্রোটেস্ট্যান্ট গির্জায় মার নামেও বিশেষ উপাসনা হলো। উপাসনা ঘরে লোকে লোকারণ্য। খ্রিস্টীয় পদ্ধতি এমন উদার যে ওই প্রার্থনাগুলি হলো যে কোনো ধর্মাবলম্বীর মনের মতো কথা। আচ্ছা, আলাদা করে কোথাও যিশুর নাম করা নেই। বড় ভালো লেগেছিল। তারপর দিন দাদা দিদির ছুটি ফুরিয়ে গেল, তারা নেমে গেল। আমি বেকার যুবক, আমার ছুটির দরখাস্ত করতে হয় না। মার সংসার যথাসম্ভব তুলে দিয়ে লতিকার সঙ্গে দিন 7 পরে ফিরলাম। লতিকাকে আবার নিজের ছুটি অবধি কর্মভার তুলে নিতে হবে। তারপর আর বিলেত যাওয়া সব ঠিক। খালি জানুয়ারির ঘোর শীতে একবার গিয়ে চার্জ বুঝিয়ে দিতে হবে। এরপর 30 বছর কেটে গেছে। আর ডাউহিল যায়নি, কার্শিয়াং যায়নি। এখন নাকি সব বদলে গেছে। ওই রোমান ক্যাথলিক মঠটিও আর নেই। স্কুলে ফিরিঙ্গিদের প্রাধান্যও নেই। পশ্চিমবাংলা সরকার পরিচালিত ইংরেজি মাধ্যমে মোটামুটি ভালো একটা স্কুল মাত্র। 1952-তে বয়স আমার 44। জীবনের অর্ধেকের বেশি কেটে গেছে। বই বেরিয়েছে 5টি। ছোটদের বড়দের গল্প প্রবন্ধ বেরিয়েছে বেশ কিছু। রেডিওতে গল্প বলি, রম্য রচনা পড়ি। লক্ষ্য করি লোকে বড় সরস জিনিস ভালোবাসে। যদিও দুনিয়ার শ্রেষ্ঠ সাহিত্য প্রায় সবই দুঃখকে অবলম্বন করে থাকে। ভাবি দৈনন্দিন জীবনের বেদনা, ব্যর্থতা, হতাশায় ক্লিষ্ট সাধারণ মানুষরা একটু আনন্দের, একটু হাসির খোরাক চায়। তাই বলে জোর করে লোকে হাসাতে বসি না। সরস কথাগুলো আপনি আসে কলমের আগায়। আগে ভাবতাম বড়দের জন্যই বেশি লিখব। ক্রমে মনটা ছোটদের দিকে ঝুঁকতে লাগলো। আসলে দুঃখকে আমি অস্বীকার করি না। দুঃখকে বড় বেশি বেদনা বোধ করি। তাই ভাবি এদের মনের মধ্যে এমন কিছু আনন্দের খোরাক থাক যার জোরে দুঃখেরও সম্মুখীন হবার বল পাবে। নিভৃত নিষিদ্ধের জন্যে কান্নাগুলো থাক। ক্রমে বেতারের সঙ্গে সম্বন্ধটি আরও ঘনিষ্ঠ হলো। কিছুদিন মহিলাদের ও ছোটদের বিভাগ পরিচালনাও করেছিলাম। সে সময় একটা মজার ব্যাপার লক্ষ্য করেছিলাম। বেশি শিক্ষিত বা কম শিক্ষিত প্রায় সব মহিলাই ঘরকন্নার বুকে বাস করেন বটে, কিন্তু ঘরকন্নার ওপর হাড়ে চটা। মনে একটা বাসনা ছিল, এইসব আলোকপ্রাপ্তা নারীদের দিয়ে যদি শিশু পালন, রান্নাবান্না, সেলাই বোনা, ঘর সাজানোর কথা বলাই, তাহলে বিষয়গুলি বেশি কার্যকরী এবং চিত্তাকর্ষক হবে। কাজেই দেখলাম 2-4 জন অসাধারণ মেয়ে ছাড়া অন্য শিক্ষিত মহিলারা দুটো প্রোগ্রাম করবার পর অভিমান করে বলেন, কেন, আমরা কি বঙ্কিমচন্দ্রের নারী চরিত্র কিংবা রবীন্দ্রনাথের দৃষ্টিতে নারী ভূমিকা বা ওই রকম কোনো বিষয় বলবার যোগ্য নই? কিছুতেই তাদের বোঝাতে পারিনি বইয়ের চরিত্রের চেয়ে ঘরে গিন্নিদের ভূমিকা অনেক বেশি গুরুত্ব। তাদের কথা ভালো করে বলবার লোক পাওয়া যায় না। তা কে শোনে? পরে যখন বেতারের প্রযোজক হয়েছিলাম তখনও এই ব্যর্থতার দিকটা লক্ষ্য করেছিলাম। এর একটা মজার দিকও আছে। ওই যে সব উচ্চশিক্ষিত অসাধারণ মেয়েদের কথা বললাম, তাদের মধ্যে কয়েকজন মহিলা চিকিৎসকও ছিলেন। তারা কিন্তু আনন্দের সঙ্গে এবং অতি দক্ষভাবে শিশু পালন, খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে বলতেন। এখন মনে হয় সেই পত্রিকাগুলো সংগ্রহ করে
বেতার বিভাগ চমৎকার করে বই বের করতে পারতেন। কারণ চুক্তিপত্রে লেখা থাকতো রচনাগুলি বেতারের সম্পত্তি হয়ে গেল। যেরকম আজে বাজে ব্যাপারে বেতার দিস্তা দিস্তা নোট, স্মরণিকা ইত্যাদি প্রকাশ করেন, তাতে স্পষ্ট বোঝা যায় যে হতভাগ্য লেখক আর প্রকাশকদের মতো কাজের জন্য তাদের হাপিত্যেশ করতে হয় না। আর কেন্দ্রীয় সরকারের যে যা খুশি তাই ছেপে বের করবার খুব সুবিধা আছে, সে তো দেখাই যাচ্ছে। অর্থাৎ সামান্য খরচে বেতার একটা লাভজনক সুযোগ হেলায় হারাচ্ছে। এতে আরেকটা মজার কথা মনে পড়ল, তার সাল তারিখ মনে নেই। বেতার থেকে আমাকে অনুরোধ করা হলো যে সপ্তাহে একদিন করে ধারাবাহিকভাবে একটি করে 9 মিনিটের ভাষণ দিতে হবে, দুপুরে মহিলা মহলে। বিষয়বস্তু হলো একজন মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়েকে 11-12 বছর বয়স থেকে বিয়ে হওয়া পর্যন্ত সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, কিভাবে তার মোকাবিলা করা যেতে পারে। শুনে আমি মহা খুশি। দুপুরে মহিলা মহলে ভাষণ দিতে আমার কোনো আপত্তি ছিল না। অবশ্যই আমার প্রিয় বান্ধবী মৈত্রেয়ী দেবী একবার মহিলা মহলে ভাষণ দেবার আমন্ত্রণ পত্রটি ফিরিয়ে দেবার সময় খাসা এক চিঠিও লিখেছিলেন। সে কথা না হয় বলে পারছি না। তিনি বলেছিলেন, আধা ঘুমন্ত শ্রোতৃদের কাছে বক্তৃতা করে তার কোনো স্বাদ নেই। কথাটা অনেকখানি সত্যি হলেও বক্তব্যটি প্রযোজ্য শুধুমাত্র উচ্চ মধ্যবিত্ত মেয়েদের প্রতি। আমার মনে হয় বেতারের মহিলা মহল মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের বেশি কাজে লাগে। তাদের কাছ থেকে কত উৎসাহ, কত কৌতূহল ভরা চিঠি আমি পেয়েছি তার ঠিক নেই।